আজ এদেশে তো কাল ও দেশে, পরশু আবার আরেক দেশে। ৮৪ বছরের ডক্টর ইউনূস যেভাবে ছুটে বেড়াচ্ছেন তা বিস্ময়কর। যে বয়সে সবাই নিশ্চিন্তে অবসর জীবন কাটায়, সে বয়সে ডক্টর ইউনূসের ভেতর যেন তারুণ্য ভর করেছে। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি সাতটি গুরুত্বপূর্ণ বিদেশ সফরে গেছেন। সামনে আছে আরো অনেক সফর। ৮ আগস্ট ২০২৪ ওই দিন ডক্টর ইউনূস ফ্রান্স থেকে দেশে ফেরেন। ওই দিন রাতেই তিনি বঙ্গভবনে শপথ নিয়েছিলেন। পরের দিন অর্থাৎ ৯ আগস্ট ডক্টর ইউনূস জাতীয় স্মৃতিসৌধে যান। সেখানে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এমন সময় মুষলধারে বৃষ্টি নামে, তিনি দাঁড়িয়েই থাকেন। অনেকে এই দৃশ্যকে পুতিনের বৃষ্টিতে ভেজার সঙ্গে তুলনা করেছিলেন। পরের দিন অর্থাৎ ১০ আগস্ট ডক্টর ইউনূস রংপুরে শহীদ আবু সাইদের বাড়িতে ছুটে যান। ঢাকা থেকে রংপুরের দূরত্ব ৩০০ কিলোমিটার। তিনি চাইলে আবু সাইদ এবং তার পরিবারের সবাইকে ঢাকায় আনতে পারতেন, যেমনটা শেখ হাসিনা আনিয়েছিলেন। তবে ডক্টর ইউনূস আবু সাইদের জিয়ারত করেন। আবু সাইদের বাড়ির উঠানে বসে পরিবারের সদস্যদের সঙ্গে ডক্টর ইউনূস দীর্ঘক্ষণ কথা বলেন। এরপর তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান। এখানেই আবু সাইদ পড়ত। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি নিজের জন্য বরাদ্দকৃত চেয়ার ছেড়ে সাধারণ চেয়ার টেনে বসেন, যা অনেকের ধারণার বাইরে ছিল। এভাবেই আগস্ট মাস কেটে যায়। সেপ্টেম্বর মাসে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র সফর করেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে তিনি ২৩ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র ছিলেন। তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। ডক্টর ইউনূসকে কাছে পেয়ে বুকে টেনে নিয়েছিলেন জো বাইডেন। এছাড়া খোদ জাতিসংঘের মহাসচিব ডক্টর ইউনূসের অপেক্ষায় ছিলেন। ডক্টর ইউনূস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও সাক্ষাৎ করেন। ট্রুডোর সঙ্গে সাক্ষাতে ডক্টর ইউনূস তাকে একটি আর্ট বুক উপহার দেন, যেখানে আবু সাইদের মতো একজন দুহাত দুদিকে ছড়িয়েছিল। একই সফরে ডক্টর ইউনূস বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করেন। শুধু তাই না, প্রধান উপদেষ্টা হিসেবে তিনি প্রায় ৭-৮ জন বিশ্ব নেতার সঙ্গে কথা বলেন। ২০২৪ সালের নভেম্বরে ডক্টর ইউনূস আজারবাইজান সফরে যান। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 অংশগ্রহণের জন্য তিনি ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সেখানে ছিলেন। তিনি সেখানে ভাষণ দেন। এছাড়া জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ করেন। ২০২৪ সালের ডিসেম্বরে ডক্টর ইউনূস মিশর সফরে যান। এই সফরের মাঝে তিনি মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতে ডক্টর ইউনূস সুইজারল্যান্ড সফরে যান। ৪ দিনের এই সফরের উদ্দেশ্য ছিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশগ্রহণ করা। এখানেও তাকে বিশ্ব নেতাদের সঙ্গে ব্যস্ত সময় পার করতে দেখা যায়। অবিশ্বাস্য ব্যাপার হলো, এই সম্মেলনের সময় তিনি মোট ৪৭টি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এর মধ্যে ৪ জন সরকার ও রাষ্ট্রপ্রধান, ৪ জন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি ও জাতিসংঘের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূস দুবাই সফরে যান। ডক্টর ইউনূসের সবচেয়ে সফল সফর ছিল চীন সফর। ২০২৫ সালের ২৬শে মার্চ তিনি চীনে যান। শুধুমাত্র চীন সফর থেকে তিনি বাংলাদেশের জন্য যা যা এনেছেন তা অনেক নেতার কাছে স্বপ্নের মতো। চীন সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে ২১০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। চীনের প্রায় ৩০টি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে $১ বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে। এছাড়া ২০২৮ সাল পর্যন্ত চীনে কোটা ও শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। সবচেয়ে বড় সফলতা হল তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা। তবে শুধু তিস্তা প্রকল্প নিয়ে সীমাবদ্ধ থাকেননি অধ্যাপক ইউনূস। তিনি নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীন থেকে ৫০ বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন। পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। চীন সফরের পরপরই ডক্টর ইউনূস ব্যাংকক সফর করেছেন। এখানে নরেন্দ্র মোদীর সঙ্গে তার আলোচনা হয়েছে। এভাবেই ডক্টর ইউনূস বিরামহীনভাবে ছুটে চলছেন। ক্লান্তি যেন তাকে স্পর্শ করতে পারে না।